আজকে এটা আমরা রিভাইজড ক্লাস করব, সেটা হচ্ছে হার্ডনেস অফ ওয়াটার। ঠিক আছে, হার্ডনেস অফ ওয়াটার। ঠিক আছে, এটা একটা রিভিশন ক্লাস হচ্ছে হার্ডনেস অফ ওয়াটার। তো হার্ডনেস অফ ওয়াটারটা কি? এটা তোমরা জানো যে ওয়াটার হুইচ ক্যান নট ফর্ম লেদার ইজিলি উইথ সোপ। তার মানে সোপ আর ওয়াটার যখন মিক্সড হয় তখন কি হয়, লেদার ফর্ম হয়। সেই লেদারটা যখন ফর্ম হয় বা ফেনা যেটাকে আমরা বলে থাকি, সেই লেদার বা ফেনা যখন ফর্ম হয়, ঠিক আছে, তো যদি ইনকেস না ফর্ম হয়, অনেক সময় দেখতে পাই আমরা যে জল আর এসে লেদার তৈরি না হওয়ার জায়গায় সাবানের জমাট বাঁধা ফেনা, মনে হচ্ছে সমাট বাঁধা ফেনাগুলো জমাট বাঁধার মতো করে রিলিজ হয়। তো সেটা অবশ্যই সেটা হার্ডনেস ওয়াটারের ক্ষেত্রে এই ওয়াটার থাকলে পরেই হয়। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে যারা সাধারণত রেসপন্সিবল ফর হার্ডনেস অফ ওয়াটার, তাদের মধ্যে হচ্ছে ক্যালসিয়াম 2+ আয়ন, ম্যাগনেসিয়াম 2+ আয়ন। এরা দুটো হচ্ছে যে প্রিন্সিপাল আয়ন্স। ঠিক আছে, এরা হচ্ছে প্রিন্সিপাল আয়ন্স রেসপন্সিবল ফর দ্য হার্ডনেস। ঠিক আছে, প্রিন্সিপাল আয়ন্স রেসপন্সিবল ফর দ্য হার্ডনেস। কিছু স্মল কোয়ান্টিটি আয়ন আছে যারাও হার্ডনেস অফ ওয়াটারের জন্য দায়ী, যেমন Fe2+, Mn2+, Sr2+, আর অ্যালুমিনিয়াম 3+। এই আয়নগুলো অল্প পরিমাণে, কিছু পরিমাণে কি হচ্ছে, হার্ডনেস অফ ওয়াটারের জন্য দায়ী হয়। ঠিক আছে, আচ্ছা, তো বুঝতে পারছি, একটু আগেই বললাম যে হার্ড ওয়াটার যদি থাকে, তো হার্ড ওয়াটারে কি হয়, যে সোপের সাথে আসে, তো কি তৈরি হয়, একটা স্টিকি গামি ডিপোজিট হয়, তাই না, নিচের দিকে জমে যাচ্ছে জলে। তো সেইটাকে আমরা বলি সোপ কার্ড। ঠিক আছে, এই ডার্টেরিং অ্যারাউন্ড দ্য বাথটাব, কিংবা আমরা বাথটাব যদি দেখি, তো বাথটাবের চারিদিকে কর্নারগুলোতে একদম লেগে লেগে, দেওয়াল লেগে লেগে একটা রিং তৈরি করে। সেই রিংটা নোংরা, একদম ময়লার রিং তৈরি করে, সেটাও কিন্তু হার্ডনেস অফ ওয়াটারের জন্যই এই প্রবলেমগুলো দেখা যায়। এর কারণ হচ্ছে হার্ড ওয়াটার আর সোপের মধ্যে একটা রিয়াকশনস হয়ে যায়, যার জন্য এইগুলো জিনিস দেখতে পাই আমরা। তো এর ফলে কি হচ্ছে যে আননেসেসারি তোমার সোপের ক্ষয় বা ব্যবহারটা বেশি হচ্ছে, অর্থাৎ কনজামশনস অফ কনজিউমস লটস অফ সোপ আননেসেসারি। ঠিক আছে, তো লটস অফ বেশি, মানে বেশি পরিমাণ সোপের কি হচ্ছে, কনজিউমস হচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে তখন বলছে যে ওয়েন হার্ড ওয়াটার হিটেড, তো মনে রাখবে যখন হার্ড ওয়াটারকে হিট করা হয় তখন ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এর প্রেসিপিটেট পড়ে নিচে, পিপিটি পড়ে যায়, সাদা পদক্ষেপ একদম দেখতে হবে। ঠিক আছে, হার্ড ওয়াটারকে যদি কী করা হয়, হিট করা হয়। ঠিক আছে, তো এর ফলে কি হবে, যে এই জিনিসগুলো কি হয়, যদি হিট করা হয় তাহলে এটা কি হচ্ছে, প্রেসিপিটেট পড়ছে। তো যখন কি হয়, যে হট ওয়াটার পাইপ যখন থাকে, ওর মধ্যে দিয়ে যখন জল যায় হট অবস্থায়, কারণ ওখানে কি হয়, যে একটা হিটার থাকে, ওয়াটার হিটার কিংবা বয়লার। তো এই ওয়াটার হিটার বা বয়লার থ্রুতে কী হয়, যখন পাইপের মধ্যে দিয়ে জলটা যায়, তখন কি হটের জন্য কি হচ্ছে, হার্ড ওয়াটার কি করে, এটার প্রেসিপিটেট ফেলতে শুরু করে এখানে। এই প্রেসিপিটেট পড়তে পড়তে কী হবে, এখানে কি হবে, আস্তে আস্তে জমা হতে 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 এই জায়গায় দেখো বন্ধ করে দিচ্ছে।
তার ফলে যেখানে যদি মেশিনটা থাকে যে বয়েল করছে বা করছে, সে কি করছে, সে তার ক্ষমতা এফিসিয়েন্সিটা কি হচ্ছে, রিডিউস করে যাচ্ছে। কথাটা বুঝতে পারছো? তখন এই জিনিসটাকে যে ক্লক বলে রাখে, ঠিক আছে, এই যে ক্লকটা পড়ে, এই যে ক্লকসগুলো পড়ে, এই ক্লকসগুলো কি হচ্ছে আমাদের হার্টেও পড়ে, হ্যাঁ, যেমন আমাদের হার্ট অ্যাটাকের কারণে ক্লকস হয়। এই যে ক্লকসটা পড়ে, এই ক্লকসগুলো কি হচ্ছে, বুঝবে ব্যাপারটা, এই ক্লকসগুলো যদি আমাকে রিমুভ করতে হয়, তাহলে যে ইকুইপমেন্টগুলো লাগবে সেগুলো খুব কস্টফুল হয়, ঠিক আছে, সেগুলো খুব কস্টলি হয়। কথাটা বুঝতে পারলে তো? তো যত এই অ্যামাউন্টটা বাড়বে এটা ক্লকসগুলো করার, তত কি হবে, এর এফিসিয়েন্সি, বয়লারের এফিসিয়েন্সি বা হিটারের এফিসিয়েন্সি ধীরে ধীরে কমতে থাকবে ডে বাই ডে। কথাটা বুঝতে পারছো? ঠিক আছে, তো যদি কমে যায় যাবে, ডিউ টু রিডিউস দ্য এফিসিয়েন্সি দ্য হিট ট্রান্সমিশন গোজ ডাউন, ইনক্রিজিং এনার্জি কনজাম্পশন। তার মানে হচ্ছে যে কি হচ্ছে, হিট ট্রান্সমিশনটা কি হচ্ছে, আস্তে আস্তে কমতে থাকবে এবং এনার্জি বেশি কনজাম্পশন হবে, এনার্জি বেশি ক্ষয় হবে, ক্ষতি হবে, মানে নষ্ট হবে। কে আর একটা হচ্ছে যে ইকুইপমেন্ট বেশি দিন টিকতে হবে না, কারণ বেশি এনার্জি বারে পাঠাচ্ছ, প্রয়োজন হচ্ছে বেশি পাঠাতে হচ্ছে তখন, তো বেশি এনার্জি বা বেশি ওয়ার্ক করার জন্য কিন্তু এও মেশিনটাও বেশি দিন টিকবে না, অর্থাৎ নট লং লাস্টিং। ঠিক আছে, আচ্ছা, এবার কিছু কথা বলি। গ্রাউন্ড ওয়াটারে জেনারেলি যে হার্ডার থাকে সারফেস ওয়াটারের তুলনায় বেশি, ঠিক আছে। তো গ্রাউন্ড ওয়াটার কি হয়, সারফেস ওয়াটারের তুলনায় বেশি হার্ডার হয়। তো এখানে গ্রাউন্ড ওয়াটারে প্রায় 300 mg পার লিটার হার্ডনেস দেখতে পাওয়া যায়, এটা গ্রাউন্ড ওয়াটারে। আর সারফেস ওয়াটারে 200 mg পার লিটার হার্ডনেস দেখতে পাওয়া যায়। তো অবশ্যই হার্ডনেস মেজার্ড ইন, হার্ডনেস যে মেজার করা হয় এটা এটা কি হয়, mg পার লিটারে কার্বন ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে। তো টোটাল হার্ডনেস টেকেন দ্য সাম অফ দ্য Ca2 প্লাস, সাম অফ দ্য Ca2 প্লাস অ্যান্ড Mg2 প্লাস, এটাই হচ্ছে টোটাল হার্ডনেস, ঠিক আছে। এটা হচ্ছে মেন কম্পোনেন্ট যেহেতু সেহেতু। তো যাই হোক, আমরা যে হার্ডনেসটাকে ক্লাসিফাইড করব, এটা দুই ভাগে ভাগ করি আমরা, ঠিক আছে। একটা কার্বনেট হার্ডনেস, একটা হচ্ছে নন কার্বনেট হার্ডনেস। তাহলে যে হার্ডনেস অফ ওয়াটার থাকে, এই হার্ডনেস অফ ওয়াটার দুটো পোর্শনে বিভক্ত আছে, ঠিক আছে। একটা হচ্ছে কার্বনেট হার্ডনেস, ঠিক আছে, আর একটা হচ্ছে নন কার্বনেট হার্ডনেস। একটা কার্বনেট হার্ডনেস, একটা নন কার্বনেট হার্ডনেস, ঠিক আছে। আচ্ছা, দেখো কার্বনেট হার্ডনেসটা কি। কার্বনেট হার্ডনেস হচ্ছে ইন দিস কেস ক্যাটায়ন Ca2 প্লাস Mg2 প্লাস হবে, ঠিক আছে, অ্যাসোসিয়েটেড টু অ্যানান্স। এরা কিন্তু এরা হচ্ছে ক্যাটায়ন, এই দুটো থাকবে, আর এরা যাদের সাথে যে অ্যানানগুলোর সাথে যুক্ত থাকবে সেই অ্যানানগুলো হচ্ছে CO3 মাইনাস কিংবা HCO3 মাইনাস, বাইকার্বনেট আর কার্বনেট, ঠিক আছে। এটা থাকলে পরে কার্বনেট, এটা হলে বাইকার্বনেট, কিন্তু যেহেতু কার্বনেট জিনিসটা আছে CO3, ঠিক আছে, সেই কারণে এটা কার্বনেট হার্ডনেসের মধ্যে পড়ে। এবার দেখা যাচ্ছে নন কার্বনেট হার্ডনেস। নন কার্বনেট হার্ডনেসে অবশ্যই তোমরা জানো যে ক্যাটায়ন তো এই দুটোই প্রিন্সিপাল ক্যাটায়ন, এই দুটো, ঠিক আছে। তো এরা কি হবে, ক্লোরাইড, সালফেট,
ফসফেট এদের সাথে যুক্ত হয়ে নন কার্বনেট হার্ডনেসটা প্রদান করে। ঠিক আছে, তাহলে নন কার্বনেট হার্ডনেসে ক্যাটায়ন তো ফিক্স দুটো ক্ষেত্রে, কিন্তু অ্যানায়নের পার্থক্য আছে। কার্বনেটের ক্ষেত্রে কার্বনেট বাইকার্বনেট অ্যানায়ন হিসাবে থাকে, এবং নন কার্বনেটের ক্ষেত্রে Cl মাইনাস SO4 2 মাইনাস PO4 2 মাইনাস 3 মাইনাস। ঠিক আছে, PO4 3 মাইনাস থেকে ফসফেট বলে। ঠিক আছে, তো এই আয়নগুলোর সাথে যুক্ত হয়। কথাটা বোঝা গেল? আচ্ছা, তাই এক জিনিস বলি যে কার্বনেট যে হার্ডনেস হয় এটা টেম্পোরারি হার্ডনেস। এবার টেম্পোরারি হার্ডনেস কাকে বলে আমি তোমাদের বলি। টেম্পোরারি হার্ডনেস তাকে বলা হয় যাকে হিট করলে, যেই হার্ড ওয়াটারকে হিট করলে পরে ওর কি হয়, হার্ডনেসটা কমে যায় বা নষ্ট হয়ে যায়, সেই হার্ডনেসকে বলা হয় টেম্পোরারি হার্ডনেস। কিন্তু যদি সেটা হিট করার পরেও রিমুভ না হয় তাহলে সেটাকে আমরা বলি পার্মানেন্ট হার্ডনেস। কিন্তু কার্বনেট হার্ডনেসটা হচ্ছে টেম্পোরারি হার্ডনেস। ঠিক আছে, এর কারণ হচ্ছে কার্বনেট বা বাইকার্বনেট দুজনকেই যদি হিট করা হয় তাহলে এরা কি হয়, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। ঠিক আছে, তো বলছে যে কার্বনেট হার্ডনেস ইজ টেম্পোরারি হার্ডনেস, ইট ক্যান বি removed easily by just boiling the water, and is very important in the sense that the boiling leads to formation of the carbonate causing scaling. কথা বুঝতে পারছো? তাহলে তাহলে এরা সহজে বেরিয়ে যাচ্ছে, তাই এরা টেম্পোরারি হার্ডনেস, এরা পার্মানেন্ট হার্ডনেস এরা। ঠিক আছে, আচ্ছা, এই যে রিমুভ হয়, এই রিমুভাল অফ দ্য হার্ডনেস দুটো প্রসেসে কি হয়, ভাগ করা হয়েছে, দুটো প্রসেসে করা হয়। ঠিক আছে, রিমুভাল অফ হার্ডনেস অফ ওয়াটার। ঠিক আছে, এটা টু প্রসেসে ঘটে। একটা হচ্ছে লাইম সোডা প্রসেস, একটা হচ্ছে লাইম সোডা প্রসেস, আর অপরটা হচ্ছে আয়ন এক্সচেঞ্জ প্রসেস। তো আমরা আগে আলোচনা করি লাইম সোডা প্রসেসটা কি। বুঝতেই পারছো এখানে লাইম থাকবে। ঠিক আছে, তো লাইম কিংবা হাইড্রেটেড লাইম থাকবে। তো লাইম বলতে CaO, কিংবা হাইড্রেটেড লাইম বলতে CaOH2। ঠিক আছে, এটা কি করে, হার্ডনেস ওয়াটারে এদেরকে দিয়ে দেওয়া হয়, এটা অথবা এইটা। ঠিক আছে, এবার এরা কি ঘটনা ঘটায় ভালো করে দেখো। ধরো তোমার যে ক্যালসিয়াম বাইকার্বনেট যৌগ আছে, এ কি করলো, ক্যালসিয়াম অক্সাইড যখন দেওয়া হলো সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম কার্বনেটে কনভার্ট হয়ে যায় এবং জল হয়ে যায়। একটু আগেই বললাম যে কার্বনেটগুলো সহজে বেরিয়ে যেতে পারে। ঠিক আছে, যেই ক্যালসিয়াম কার্বনেটে কনভার্ট করে দিলাম তাহলে একে হিট দিয়ে আমরা এটাকে সহজেই রিমুভ করতে পারবো। একই রকমভাবে MgHCO3 যদি থাকে, সেটাও যদি ক্যালসিয়াম অক্সাইডের সাথে রিয়াকশন করে, ঠিক আছে, তাহলে সেখানেও এটা তৈরি করে। এখানেও হিট করলে পরে সহজে এটা নির্গত হয়ে যাবে। কথাটা বুঝতে পারছো? ক্লিয়ার তো? আচ্ছা, এটা তো হলো এই বাইকার্বনেটগুলোকে করছে। ঠিক আছে, হাইড্রোক্সাইডে কনভার্ট করে দিলে হাইড্রোক্সাইড সহজে বেরিয়ে যাবে, প্রেসিপিটেট পড়ে যাবে। ঠিক আছে, তার প্রেসিপিটেট পড়ে গেলে তো সমস্যা নাই। ঠিক আছে, ইনসলিবল কার্বনেটে প্রেসিপিটেট পড়বে, এটা জলের মধ্যে দ্রাব্য হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, এটা হার্ডনেস হবে না, এটা হার্ডনেস দেয় না। ঠিক আছে, আমরা প্রথমে আলোচনা করেছি কোন অ্যানায়ন আর কোন ক্যাটায়ন থাকে হার্ডনেসের জন্য দায়ী, তাই না? এবার সালফেট আর ক্লোরাইড যদি বের করতে হয় তাহলেও এক প্রসেসের লাইম সোডা দিয়েও বের করা যায়। যেমন হচ্ছে সালফেটের নিলাম উদাহরণ MgSO4। এর মধ্যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিলাম,
যেটাকে আমরা হাইড্রেটেড লাইম বলছিলাম। ঠিক আছে, তাহলে কী হবে, MgOH হোল টুর অধক্ষেপ পড়ে যাচ্ছে, ক্যালসিয়াম কার্বনেটও অধক্ষেপ পড়ে যাচ্ছে, জল কিন্তু পুরোপুরি তাহলে হয়ে যাচ্ছে, বিশুদ্ধ হয়ে যাচ্ছে একদম। এটা দায়ী নয়, এটা কিন্তু দায়ী নয় হার্ডনেসের জন্য ওয়াটারে। এইভাবে আমরা ওয়াটার হার্ডনেসও কমাতে পারছি। তো এই প্রসেসটাকে বলা হচ্ছে লাইম সোডা প্রসেস। এরপরে যে প্রসেসটা আমরা দেখব সেটা হচ্ছে আয়ন, দ্বিতীয় প্রসেসটা বললাম দুটো ভাগে ভাগ করা যায়, আয়ন এক্সচেঞ্জ প্রসেস। আয়ন এক্সচেঞ্জ প্রসেস মানে দেখো একজনের আয়ন অপরজনের সাথে শেয়ার করে নেবে, মানে ওরটা এ নেবে এরটা ও নেবে, এরকম ধরনের। ফর এন এক্সাম্পল, CaCl একটা হার্ডনেস আছে এর মধ্যে, এর মধ্যে আমি কি করলাম, Na2R দিলাম। আর হচ্ছে যে কোনো নেগেটিভ চার্জ আয়ন রেজিন, ঠিক আছে, যে কোনো রেজিন যেটা নেগেটিভ চার্জ থাকবে। ঠিক আছে, এ কি করলো, CaR প্লাস NaCl তৈরি করলো, সলিউবল সল্ট তৈরি করলো। ঠিক আছে, যেটা হার্ডনেসের জন্য দায়ী নয়। তাহলে এইভাবে আয়ন এক্সচেঞ্জ করে দেখো, এর মাইনাসটা এর কাছে গেল, এর মাইনাসটা এর কাছে আসলো, বুঝতে পারছো, এটাকে আয়ন এক্সচেঞ্জ প্রসেস বলি আমরা। কথাটা বুঝতে পারছো? Ion exchange process can be used in treatment of wastewater as well as surface water treatment. Surface water treatment, wastewater treatment এও ion exchange ব্যবহার করা যায়। ঠিক আছে, ঠিক আছে। এবার তোমাদের একটা PDF দেওয়া হবে যার মধ্যে WHO স্ট্যান্ডার্ড আছে of permissible limits of drinking water for drinking water. ড্রিঙ্কিং ওয়াটারে পিএইচ কত থাকবে, বিওডি কত থাকবে, সিওডি কত থাকবে, হার্ডনেস কত থাকবে, বিভিন্ন রকম মার্কারি কতটা থাকবে, লেড কতটা থাকবে, বোরন কত, বিভিন্ন রকম জিনিস পদার্থগুলো প্যারামিটার্সগুলো কত, কোন প্যারামিটার কত ppm এ থাকবে। ঠিক আছে, তবে সেটা ড্রিঙ্কিং পারমিসিবল হবে। WHO স্ট্যান্ডার্ডের একটা চার্ট আছে, সেই চার্টটা তোমাদের দিব, তোমরা ভালো করে ওটা করে নেবে। চলো এবার একটা নিউমেরিক্যাল প্রবলেম দেখে নিই হার্ডনেস অফ ওয়াটারের উপরে। ঠিক আছে, একটা নিউমেরিক্যাল প্রবলেম আমরা দেখে নিচ্ছি। কি বলেছে একবার দেখে নাও, এ ওয়েস্ট স্যাম্পল contains 50 mg per liter of Ca2 plus, 36.5 mg per liter of Mg2 plus, 10 mg per liter of Na plus. What is the total hardness in মিলি ইকুইভ্যালেন্ট পার লিটারে চেয়েছে আর mg পার লিটারে চেয়েছে। তো কতটা কি কন্টেন্ট করে ওটা বলে দিচ্ছে, Ca2 প্লাস কত আছে, Mg2 প্লাস। তো আমরা আগেও বলেছিলাম যে দুজনের যোগফলই হচ্ছে টোটাল হার্ডনেস। ঠিক আছে, তো আমরা এর সলিউশনটা করা শিখে নিচ্ছি। তো প্রথম MEQ পার লিটারে বের করবো, তো দেখে নিচ্ছি। তো ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্যালসিয়াম 2 প্লাস কত, এর molecular weight that is 40 by এর valency that is 2 20 mg per MEQ। দেখো MEQ মানে মিলি ইকুইভ্যালেন্ট, যদি গ্রামে করতাম তাহলে এটা 20 গ্রাম হতো, তখন ইকুইভ্যালেন্ট হতো। ঠিক আছে, এবার ইকুইভ্যালেন্ট ওয়েট মানে দ্যাট অফ Mg2 প্লাস ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়ালস টু হচ্ছে এর ওয়েট 24.3 molecular weight by এর valency that is 2 equals to 12.15 mg per milli equivalent। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা,
এইবার আমরা দেখে নিই। দেখো আমাদের কত ছিল, 50 গ্রাম ছিল কি, 50 mg কি ছিল পার লিটারে ক্যালসিয়াম ক্যালসিয়াম 2+, ঠিক আছে। তাহলে 50 mg পার লিটার ক্যালসিয়াম 2+ সমান সমান 50 mg পার লিটার বাই কত ছিল, এর ইকুইভ্যালেন্ট বাই 20 mg পার MEQ, মিলি ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তাহলে কত দাঁড়াচ্ছে, মোটামুটি 2.5, এটা উপরে চলে আসছে, মিলি ইকুইভ্যালেন্ট, লিটারটা নিচে চলে আসছে পার লিটার। ঠিক একই রকমভাবে কত আছে, 36.5 mg পার লিটার ম্যাগনেসিয়াম প্লাসের সমান সমান কত, 36.5 mg পার লিটার বাই 12.15 mg পার মিলি ইকুইভ্যালেন্ট। তো এদের যদি করো তো মোটামুটি 3 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার দাঁড়াচ্ছে। তাহলে দেখো এই দুটো যোগফলই হচ্ছে টোটাল হার্ডনেস। তাহলে বুঝতে পারছো, টোটাল হার্ডনেস সমান 2.5 প্লাস পরে বেরিয়েছিল 3.0 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। তাহলে 5.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার আমরা টোটাল হার্ডনেস অফ ওয়াটার পাচ্ছি। তাহলে 1 নম্বর কোশ্চেনটা সলভ হয়ে গেল। দ্বিতীয় কোশ্চেন বলেছিল বিতে যে mg পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট, mg পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে। তাহলে সেটা দেখে নিচ্ছি। দেখো এবার ক্যালসিয়াম কার্বনেটের উপস্থিতিতে বলেছে এটা। তো সুতরাং দেখো আমরা জানি যে সোডিয়াম প্লাসের, দেখো এখানে বলেছে যে 10 mg লিটার অফ সোডিয়াম প্লাস, তো সোডিয়াম প্লাসের কোনো কন্ট্রিবিউশন থাকে না হার্ডনেসে, ঠিক আছে। তো সুতরাং ওটা নিয়ে আমরা বেশি লাফালাফি করে লাভ নাই। তাহলে টোটাল হার্ডনেস ইন mg পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট, তাহলে ক্যালসিয়াম কার্বনেটে যদি বের করি তাহলে কি বেরোবে, টোটাল, সূত্রটা বলছি ভালো করে মনে রাখো, টোটাল হার্ডনেস ইন মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার ইনটু ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে। তো টোটাল মলিকুলার ক্যালসিয়াম কার্বনেট মানে টোটাল মলিকুলার, এটা সমান হচ্ছে টোটাল মলিকুলার ওয়েট বাই যে কোনো একটা আয়ন বা ক্যাটায়নের সংখ্যা, এবং যে কোনো ক্যাটায়ন মানে যে কোনো আয়ন মানে ক্যাটায়ন কিংবা অ্যানায়নের যে কোনো একটা নিবে, ক্যাটায়ন নিলে পরে ক্যাটায়ন দেখবে, অ্যানায়ন নিলে পরে শুধুমাত্র অ্যানায়ন দেখবে। তো ক্যাটায়ন কটা আছে, সাপোজ আমি ক্যাটায়ন নিলাম, তো ক্যাটায়ন কটা আছে একটা, এর চার্জ কত আছে 2, তাহলে এটা অর্থাৎ ওই যেটা আয়ন নেবে সেই আয়নের সংখ্যা ইন্টু ওর ভ্যালেন্সি, ঠিক আছে। তারপরে 2 দিয়ে ভাগ হচ্ছে, এটা কথা বুঝতে পারছো, ঠিক আছে। তো টোটাল হার্ডনেস MEQ কত বেরিয়েছিল, টোটাল হার্ডনেস বেরিয়েছিল MEQ পার লিটারে 5.5, MEQ পার লিটার, টোটাল হার্ডনেস বেরোলো 5.5 MEQ পার লিটার ইন্টু 100/2 mg পার লিটার, সরি পার ইকুইভ্যালেন্ট, এম ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। এটা কি ইকুইভ্যালেন্ট ওয়েট, তো mg পার এম ইকুইভ্যালেন্ট হয়, মানে এম ইকুইভ্যালেন্ট বলতে যে মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, এটা mg বাই পার মিলি ইকুইভ্যালেন্ট, তাহলে মিলি ইকুইভ্যালেন্ট পেয়ে যাচ্ছে mg পার লিটার পেয়ে যাচ্ছি, তা দাঁড়াবে হচ্ছে
275 mg per liter অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, তাহলে এটা আমাদের সলিউশন বেরিয়ে গেল। ক্লিয়ার? তো হার্ডনেস অফ ওয়াটার আমরা শিখে নিলাম, এখান থেকে অঙ্ক বের করা শিখে নিলাম। এই ধরনেরই অঙ্ক আছে, একই ধরনের অঙ্ক আছে, একই ধরনেরই অঙ্ক আছে, একটা অঙ্ক করে আমরা দেখে নিলাম।